তো শেখ হাসিনার খালাতো ভাই, ফুফাতো ভাই, আহ, তাকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে আহসানকে পদোন্নতি দেওয়া হয়েছে গতকালকে। তো হঠাৎ করেই শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের মতো এই ধরনের অফিসারদেরকে ওয়াকার কাছে টানছে, এর কারণ কি? সে জেনারেল মোস্তাফিজের বড় ভাইয়ের ছেলে, মানে জেনারেল মোস্তাফিজের ভাতিজা, সেই সূত্রে হাসিনার কাজিন এবং জেনারেল ওয়াকারের শালা। তার এত যে দুর্নীতি জেনারেল মোস্তাফিজ সব কভার করেন। শুধু দুইটা আমি আপনাকে বলি, বিচারপতি সিনহা, প্রধান বিচারপতি সিনহাকে যখন চাপ দিয়ে তাকে দেশ থেকে বাধ্য করা হইল এবং পদত্যাগে বাধ্য করা হইল, এই কাজটা ডিজিএফআই হয়ে এই ভদ্রলোক করছিল, দি দেন কর্নেল আহসান। এক নাম্বার। দুই নাম্বার জিনিস হলো, এই এসআইবিএল ব্যাংক যেটা দখল করলো এস আলম গ্রুপ, সেটার দখল সে করাই দিচ্ছিল এই অফিসার। এখন এই ধরনের অফিসার মোস্তাফিজের পয়েন্ট অফ ভিউ থেকে বসে তারাই প্রমোশন পাচ্ছে, whereas যারা হাসিনার সময় বিভিন্ন ধরনের শাস্তি পাইছে অন্যায়ের প্রতিবাদ করবার জন্য, তাদের কাউকে একজনকে, আমি এখন পর্যন্ত যে লিস্ট দেখলাম, তাদের কাউকে তো প্রমোশন দেন নাই। কি অজুহাত? তারা কারণ শাস্তি পাওয়ার সাথে সাথে তারা পয়েন্টে বা ট্রেসে পিছনে চলে আসে, বলছে না তাদেরটা বিবেচনা করা হবে না। কেন বিবেচনা করবেন না আপনারা? এর মাঝে ইমরান ইবনে রৌফ, ইলিয়াস আপনার প্রোগ্রামে আমরা আলাপ করছিলাম, সে শুধু এনটিভি ভবনে আগুন লাগানো, হেফাজতে মানে শাপলা চত্বরে গুলি করে শত শত মুসল্লিকে বা নিরীহ ছেলেকে, মাদ্রাসার ছেলেকে মারা, দেন কোর্টের সামনে 7 মার্ডার বা অপহরণ, সেটা এই ধরনের অনেক কাজে জড়িত, যেই ব্যাপারে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহলেও প্রশ্ন আছে বলে তাকে প্রমোশন হাসিনাও দিতে পারে নাই, হাসিনার প্রিয় লোক। তাকে এখন আপনি প্রমোশন দিচ্ছেন অন রিটায়ারমেন্ট, সে ব্রিগেডিয়ার জেনারেল হবে। তো এই পুরস্কারগুলো কেন দিতেছে? আপনার আমার রাগ হওয়ার কথা, বাট এই রাগের পিছনে আমি বলি আসলে জাতির জানা উচিত আসলে কি হয়েছিল। 5ই আগস্ট আমাদের যেই বলেন যে ছাত্র জনতার সাথে সেনাবাহিনী হাত মিলায় বিপ্লবে নেতৃত্ব দিছিল, হাসিনাকে দেশ ছাড়া করছিল, আমি বলি যে প্ল্যানটা ছিল সেই অনুযায়ী হাসিনার কখনোই 5 তারিখে যাওয়ার কথা ছিল না। হাসিনার প্ল্যান ছিল 6 তারিখ বিকালে সে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবে যে ঠিক আছে, প্রয়োজন হলে আমি ক্ষমতা ছেড়ে দিতে পারি, আপনারা দেশবাসী যদি চায় আমি নির্বাচন দিব তত্ত্বাবধায়ক সরকারের আদানে। এইভাবে সে একটা আদেশ দিয়ে সে হয় কুমিল্লা সেনানিবাসে গিয়ে 3-4 দিন থাকবে, অথবা সিচুয়েশন খারাপ হলে সে ভারতে চলে গিয়ে থাকবে, বাট দেশের লোক জানতে পারবে না, দেশের লোক জানবে সে আছে। এইভাবে প্ল্যান ছিল। বাট 3 তারিখ থেকেই মোটামুটি একটা ধারণা করা হয়, বোঝা যায় যে না, হাসিনা টিকতে পারবে না হয়তো এইভাবে দেশে থেকে। তখন 3 তারিখে কিন্তু এই মেজর লেফটেন্যান্ট জেনারেল মুজিব, দেন আমাদের জেনারেল তারেক সিদ্দিকী, খুনি জিয়াউল আহসান, মেজর জেনারেল জুবায়ের, এরা কিন্তু মিটিং করে তারেক সিদ্দিকীর বাসায়, ভারতের যে স্টেশন কমান্ডার আছে রয়ের তার সাথে, এবং ওইখানে প্ল্যানটা চূড়ান্ত হয়। 12 জনের প্যাসেঞ্জার লিস্ট, যে সেখানে যাবে, সাথে প্যাসেঞ্জার লিস্টে যে যাইতে পারে নাই সে হইল গিয়া আমাদের দরবেশ, সে আমেরিকান এম্বাসিতে আটকা পড়ে গেছিল বলে যেতে পারে নাই। তো দেখেন 3 তারিখে যখন এটা হলো তখনও কিন্তু প্ল্যান ছিল যে 6 তারিখে যাবে, 6 তারিখের ফ্লাইট, সমস্ত প্যাসেঞ্জার লিস্ট। বাট যখন 5 তারিখে আমাদের ছাত্র জনতা চলে আসলো গণভবনের একদম কাছে, সেই মুহূর্তে কিন্তু জেনারেল ওয়াকার ছুটে গেলেন গণভবনে। উনি গেছিলেন, কিন্তু ওনাকে পিস্তল দেখানো হয়েছে, ওনাকে ভয় দেখানো হয়েছে। এগুলা ভাই গল্প বানানো হয়েছে আমাদেরকে বোঝানোর জন্য যে উনি কত বড় লাইফ রিস্ক নিয়েছিলেন। যেটা হয়েছে, উনি তাকে এই পতিতা হাসিনারে বললেন যে আমাদের যে প্ল্যান ছিল 6 তারিখে আপনি যাবেন, সেটা আগামীকালকে, সেটা তো হইতেছেন, এখন হাতে খুব কম সময়, মাত্র 15-20 মিনিট আছে, এর মধ্যে আপনারা যেতে হবে। তো খুনি হাসিনা তখন রাগ করে যে না, তোমার তো দায়িত্ব ছিল আগামীকাল পর্যন্ত ঠেকায় রাখা, যাতে আমি সেফলি একটা ভাষণ দিয়ে যেতে পারি। তখন সে যায়, বাট সে প্রমিস করে যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ,
কোথাও কোনো পরিবর্তন আসবে না, বিকজ হাসিনা কয়েকদিন পরে ফেরত আসবে, সেই আন্ডারস্ট্যান্ডিং এ তখন সে যায়। এখন সমস্যা হয়ে গেল কি ভাই, যাদেরকে তারপরে জেনারেল ওয়াকার বিভিন্ন সময় চাকরি থেকে 5 তারিখের পরে চাকরিচ্যুত করছেন, অথবা এই যে দেখেন মেজর জেনারেল সারওয়ার, তাকে 10 লিভ থেকে নিয়ে কিবোর্ডে দিছে। তারপরে যারা ডিজিএফ এর যারা ভারতে পালা গেছে তাদের কথা আমি বলতেছি না। দেন মেজর জেনারেল কবির, তাকে স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এ নিয়ে যাওয়া হয়েছে। মেজর জেনারেল আমিন, আনসারের ডিজি, তাকে মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স। দেন হু এলস, মুস্তাফিজ দ্য আদার মেজর জেনারেল, যাকে মোফাতে রাখা হয়েছে। মেজর জেনারেল মাহবুবুর রশিদ, কদমবস্তি জেনারেল, তাকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাখা হয়েছে। এরা সবাই কিন্তু চাকরিতে আছে। এই চাকরিতে থাকা, দেশে থাকা পার্টি যারা ভারতে পালাই গেছে, মামুন খালেদের কথা আমি পরে আসতেছি। খালেদ মামুন রিটায়ার্ড চলে গেছে অলরেডি। না, সেও তো দেশেই আছে। না, বাট উনি দেশে আছেন, মেজর জেনারেল মামুন খালেদ। এবং আমার প্রশ্ন থাকবে গুমকুম মামুন খালেদ না, এটা হচ্ছে 21 লং কোর্সের মামুনের কথা বলতেছে ভাই। 21 লং কোর্সের মামুন, সে অলরেডি আর্টিলারির, হ্যাঁ সে আছে। আর 5th লং কোর্সের যে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, উনি কিন্তু দেশে আছেন। গুমখুন কমিশন চিল্লাইতেছে যে তাকে কেন, আমরা কেন লোকদের দেওয়া হলো না। আরে ভাই, অ্যাটলিস্ট লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে আপনারা কার্যকরী ব্যবস্থা নেন, তারপর বাকি কথা। তো যেটাতে আসতেছিলাম, এখন এই পার্টি যারা ভারতে পালায় গেছেন, 2 জন আছেন দুবাইতে, এবং যারা দেশে আছে তারা কিন্তু সার্ভিং এখনো চাকরিরত, বাট তাদেরকে একটু কোনায় সরায় দেওয়া হয়েছে। তারা মিলে এখন তাদের চিন্তা, আমাদের তো সরায় দেওয়ার কথা ছিল না, আমাদের তো শপথে থাকার কথা ছিল। তো জেনারেল ওয়াকার আমাদের সাথে বেইমানি করছে, জেনারেল ওয়াকার আমাদেরকে সরানোর কথা না, সুতরাং জেনারেল ওয়াকার খারাপ। আর এদিক থেকে জেনারেল ওয়াকার কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না। বিপ্লবের যারা পক্ষের, তাদেরকেও উনি ন্যায় বিচার করতেছেন না। জেনারেল ওয়াকার মাঝামাঝি জায়গায় আছেন। আর এই যে গোষ্ঠী যারা হাসিনার পালিত, এখনো বাংলাদেশে চাকরি করতেছে, সেনাবাহিনীতে বসে আছে, এবং অথবা সেনাবাহিনী বাদে অন্যান্য টি বোর্ড, জেনারেল সারওয়ার টি বোর্ডে আছে, তারা করতেছে কি, ঘুট পাকাইতেছে। ঘুট পাকায় জেনারেল ওয়াকারের উপর প্রেশার দিতেছে যে তুমি অনেক করছো আমাদের সাথে অন্যায়, এখন বিপ্লবের পক্ষের কেউ যাতে না আসে, অ্যাটলিস্ট 5 বছর পরে যাতে আমরা সেফ থাকি, তোমাকে আনতে হবে কাদের, সামনের দিকে প্রমোশন দিতে হবে। এই যারা হাসিনার পালিত, যারা গুম খুনের সাথে জড়িত, যারা অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত, ব্যাংক বেচা কেনার সাথে জড়িত, তাদেরকেই তুমি দাও। বাকি কে কি বলতেছে সেগুলা মাথায় নিও না। এই হচ্ছে সিচুয়েশন, যে আমরা পুরাটা সত্যি যখন জানি, বুঝবো যে কখনো অ্যাকচুয়ালি কেউ বিপ্লবের পক্ষে এসে দাঁড়ায় নাই। শুধু গা বাঁচানোর একটা সময় ছিল, তারা সেই গা বাঁচাইছেন। সেই সময় বিপ্লব বাংলাদেশের জনগণ আনছে। আপনি জেনারেল ওয়াকার কাছে জিজ্ঞাসা করেন, আপনি কি বিপ্লব আনছেন? উনি কিন্তু বলবেন না। উনি বলবেন না, আমি সংবিধান রক্ষা করছি। মানে শেখ হাসিনাকে বিমান বাহিনী প্রধানের দায়িত্বে সরাসরি একটা পতিতা প্রধানমন্ত্রীরে ভারতে নিয়ে সেফ রেখা, সেইটাই সংবিধান সমুন্নত রাখা। দুঃখিত, আমি সেটা বাই করি না। তো এই জায়গাগুলো যদি আমরা বুঝি, তাহলে বুঝবো যে আজকে যে অন্যায় বিচার, আমাদের প্রত্যাশা অনুযায়ী সেনাবাহিনী বা প্রশাসনে বিপ্লবের পক্ষের লোকদেরকে এখনো দাবায় রাখা হইতেছে, বিশেষ করে সেনাবাহিনীতে। তার বিপরীতে বিপ্লবের বিপক্ষের লোকদের প্রমোশন দেওয়া হয়েছে। এটা হলো সেই আকুতি বা তার ব্যাকগ্রাউন্ড। প্রিয় দর্শক, আমরা সেনাবাহিনী নিয়ে ধারাবাহিক এই জিনিসগুলো প্রচার করছি। এর কারণ হচ্ছে যে আমরা চাই সেনাবাহিনী একটা আমাদের দেশের জন্য একটা গর্বের সংস্থা। এই সংস্থাটা যদি সঠিক পথে থাকে, তাহলে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটা ঠিক থাকবে। আমরা বেশ কদিন ধরে দেখছি যে নাটক সাজানোর জন্য একটা পরিকল্পনা চলছে। এই যে ডিজিএফআই এর বিভিন্ন লিখে দেওয়া স্ক্রিপ্ট লিখে তাদের নিয়োগ করা কিছু অফিসারদেরকে দিয়ে তারপরে এই নাটকগুলো সাজানো হচ্ছে। যে নাটক তারা দীর্ঘদিন ধরে এই যাদের যে অফিসারদের নাম এখন এসে তারাই করতো এগুলো। এবং যেটা বলছিলেন সুমন ভাই, যে হেফাজতের রাতে যে ইমরান ইবনে রৌফ, তাদের যেই
আমরা শুধু এখন সবকিছুতেই সেনাবাহিনীর ওই বেনজির আর সেনাবাহিনীর একজন জিয়াউল হাসান এই দুইজনের উপরেই সব দায় চাপানোর চেষ্টা করি। তাদের অপরাধের পাশাপাশি এরাও যে অপরাধ করেছে সে অপরাধগুলো আমরা খুব একটা আলোচনায় রাখছি না এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না আদৌ। যাই হোক, এই কারণে আমরা মনে করছি যে সেনাবাহিনীকে একটা স্বচ্ছতার আওতায় আনা হোক, তাদের বিচারের আওতায় আনা হোক। তারা পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে এ পর্যন্ত যত হত্যাকাণ্ড গুম খুনের সাথে জড়িত সেই বিষয়গুলো বিচার হোক। আমরা ওয়াকারি হচ্ছে গিয়ে নাটের গুরু। তো এই যে সাম্প্রতিক কিছু ঘটনাও আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে মাইলস্টোনে সেনাবাহিনীর ইন্টারনাল একটা অর্ডারের একটা এসছে কালকে আমার কাছে। সেখানে ওনারা অর্ডার করছেন যে যারা যারা মাইলস্টোনের ঘটনায় সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছে, সেনাবাহিনীর এই লাশ চুরি করার ব্যাপারে কথা বলে, তাদের অনেককে তারা বাড়ি থেকে তুলে নিয়ে আসছেন এবং এই ঘটনা ঘটেছেও, তাদের অর্ডারই শুধু হয়নি, এটা এক্সিকিউট হয়েছে। এরপরে হঠাৎ করে আমরা একটা জিনিস খুব অবাক হয়ে দেখলাম যে সার্জিস তিনি মানে ওয়াকারের ব্যাপারে খুব পজিটিভ কথা বলেন। মানে এটা তাদের মানে সার্জিসকে তো বলেও একটা পোস্ট করানো যায় না যে ভাই আপনি আমার পক্ষে একটু করে কথা, এটা যদি কেউ বলার পরেও কি সে পোস্ট করবে? সে তো বুঝে শুনেই পোস্ট করে এবং নিশ্চয়ই পোস্টের পিছনে কোনো না কোনো একটা কারণ আছে। মানে এর আগেও এই হাসনাত যেদিন ওয়াকারের ব্যাপারে কথা বলেন যে ওয়াকার তাকে ডেকে নিয়ে গিয়েছিলেন, সেখানে গিয়ে বলেছেন যে শেখ হাসিনা কে আবার ফিরিয়ে আনা বা আওয়ামী লীগকে আবার রিফাইন একটা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি হাসনাতকে চাপ দিচ্ছিলেন। তারপরেও কিন্তু আমরা সার্জিসকে দেখেছি যে তিনি হাসনাতের বিপক্ষে গিয়ে তারপর সেনাবাহিনীর পক্ষে একটা পোস্ট করেছেন। এটার কারণ কি? এরকম কেন হচ্ছে? প্রথম কথা হলো গিয়া, আমি সেনাবাহিনী যে জায়গাটাতে বলতেছে বা আপনি বললেন যে আপনার কাছে একটা ইন্টারনাল অর্ডারের ব্যাপারে খবর আছে, তো আপনি পিনাকিদা, কনক সারওয়ার, মোস্তাফিজ, আমরা যতই বলি না কেন, তার থেকে গুরুত্বপূর্ণ হলো কাজে করে দেখানো। তো সেনাবাহিনী, আমি তো প্রশংসা করব, সেনাবাহিনী যেভাবে উদ্ধার কাজটা করছে, যেভাবে মিডিয়াতে আসছে, সেটা অবশ্যই প্রশংসনীয়। সেই ব্যাপারে কিন্তু আপনারা কেউ বা আমি কখনো সেটা নিয়ে প্রশ্ন করি নাই। আমাদের প্রশ্ন ছিল দুর্নীতির কারণে, অদক্ষতার কারণে এবং শেখ হাসিনার কথা জি হুজুর বলে মেনে নিয়ে আমাদের বৈমানিক শুধু না, আমাদের দেশের শিশুদেরকে, সাধারণ নাগরিকদেরকে এই ধরনের একটা পুরনো বিমান, যেটা নতুন বিমান হিসেবে কেনা হয়েছিল, সেই ঘটনা, সেটাই আমাদের সবার ফোকাস ছিল। কিন্তু সরি, আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা শুধু এইটা না, এই সেনাবাহিনীর লোকজন গিয়ে, এবং আমি একদম ওই স্কুলের শিক্ষকের কাছে শুনেছি, তারা গিয়ে তাদের একটা দল তো উদ্ধার কাজ করেছে, 2-3 জন গিয়ে তারা প্রথমেই তাদেরকে জিজ্ঞেস করেছে সিসি ক্যামেরার ফুটেজ এটা কোথায়, সেখান থেকে তার মেমোরি কার্ডটা যা যা আনার দরকার সেই হার্ড ডিস্ক গুলো নিয়ে এসছে। তারপরে রাতের বেলায় কেন তাদেরকে বালতির ভিতরে করে হাড়গোড় তারপরে এগুলো নিয়ে লাশ নিয়ে বের হতে হবে? স্টুডেন্টরা তো সেনাবাহিনী সেখানে গিয়েছে সেটার বিপক্ষে ছিল না, তারপর তাদের গায়ে হাত তুলেছে, শিক্ষকদের গায়ে হাত তুলেছে, সেই কাজগুলিও তো এই সেনাবাহিনী করেছে। জি, মানে আমিও সেই পয়েন্টে আসছি, সেনাবাহিনী যে কাজটা করেছে বা সেনাবাহিনী কাজের মাধ্যমে প্রমাণ করবে, তার তো কাউকে শাটডাউন করানো, কাউকে মারধর করা, ভিতরে ঢুকে, যারা চিন্তা করেন যেই পিতার, মাতার, ভাই বোনের সন্তান বা ভাই বোন এই দুর্ঘটনার মধ্যে পড়ছে, তাদের মানসিক অবস্থাটা কি, সেই অবস্থায় তাদের আপনি পিটাইতেছেন। আপনাকে একটা সত্য প্রতিষ্ঠা করবার জন্য পিটানোর দরকার হয় না, কাউকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দরকার হয় না, ভয় দেখানোর দরকার হয় না। আপনারা যদি ভালো কাজ করে থাকেন সেটার প্রশংসা লোকে করবে, কিন্তু ভিতরে ভিতরে আপনাদের মনে যদি কোনো সন্দেহ থাকে যে না, আপনারা যে কাজটা করতেছেন আপনারা ইমানদারির সাথে সেই কাজটা করেন নাই, এই 15 বছরে করেন নাই, এবং 15 বছরে আপনাদের অভ্যাস হয়ে গেছে লোকের মুখ বন্ধ করার জন্য, তাহলে আপনারা ভুল করতেছেন। এখন এটা হলো কি, তাদের প্যানিকের কারণে তারা করতেছে। এই ব্যাপারটাতে আমি একটু আসবো। তার আগে সার্জিসের ব্যাপারে যে জিনিসটা আপনি বলছেন, সার্জিস আলম অবশ্যই বিপ্লবের একজন, হাজারো কর্মী এবং নেতা। প্রথম কথা, বিপ্লবে কোনো নেতা ছিল না,
বিপ্লবী নেতা থাকলে কোনোদিন এই বিপ্লব সফল হতো না। সে বিএনপিও পারে নাই, কেউ পারে নাই। নেতা দিয়ে কাজ হয় না, সেটা ছাত্র জনতা বুঝাই দিছে। আপনারা সমন্বয়ক হিসেবে সামনে ছিলেন, সেই কারণে লোকে আপনাদের চিনে। বাট আমি আপনারা তো নেতা মানি না, বা আপনাদের কাউকে আমি মানি, মাঠের সানজিদাকে আমি নেতা মানি। বাট এখানে নেতা থাকে তো এখন সমস্যা হলো আপনারা হয়ে গেছেন নেতা। আর সার্জি যে কথাগুলো বলতেছেন, আমি ঐক্যে বা তাদের যে একটা স্পিরিট এখন পর্যন্ত আছে, এনসিপি তো আমি বিশ্বাস করি না, ছাত্র শক্তিতে বিশ্বাস করি, তো সেইখানে আমি সেটাকে দুর্বল করতে চাই না। বাট আমি যতদূর জানি, এবং এটা ইভেন বিভিন্ন মিডিয়াতেও আসতেছে, এনসিপির শীর্ষ পর্যায়ের 2-3 জন নেতা তারা যে আগে থেকেই কম্প্রোমাইজ ছিলেন, অথবা তারা ডিজিএফআই এর আশ্রয় ছিলেন, ডিজিএফআই এর প্রোটেকশনে থেকেই আন্দোলনের নামে সেই সময় জয়েন করছিলেন, এবং সেগুলার ভিডিও ফুটেজ বা ছবি, সিসিটিভি ফুটেজে তারা ডিজিএফআই এর মেসে কোথায় ছিলেন, কার সাথে ঘুরতেছেন, কার সাথে বৈঠক করতেছেন, সেগুলো কিন্তু এনসিপির ভিতরে অনেকে জানে, এবং দেশের জনগণ কিছু একটা অংশ জানে। আমরা এই জিনিসগুলা এখন এক্সপোজ করতেছি না, বাট আমার মনে হয় সেইটা একটা ভয়, সেইটা একটা রশি তাদের কোমরে বেঁধে, সেই 2-3 জনের কোমরে বেঁধে রাখা হয়েছে, যে দেখো তোমাদের এই জিনিসগুলা কিন্তু পাবলিক যদি জানে যে তোমরা আসলে আন্দোলনের কোন পক্ষে ছিলা, তাহলে মুশকিল। সুতরাং বেশি বারবার না, আর মাঝে মাঝে আমাদেরকে একটু তেল দিবা, সেই কাজটা হয়তো করতেছে। বাট জনাব সার্জিস আলম, আপনি এখন নেতা হিসেবে প্রতিষ্ঠিত, আমি চাই না যে এই ব্যাপারে আপনার সাথে কনফ্রন্টেশনে যেতে। বাট যখন আপনাদের কোনো দুর্বলতা দেখি, তখন মনে হয় যে আসলে এখানে অন্য কিছুর ভয় বা টান আপনাদের মধ্যে আছে। আপনাদের ভয় থাকবে কেন? আপনারা এই অগ্রসেনানী হিসেবে এই বিপ্লবে ছিলেন। এখন লেফটেন্যান্ট ইফতেখারের ব্যাপারে একটু কিছু আগে কথা বলতেছিল যে একজন অফিসারকে ফাঁসানো হয়েছে, ডাকাতি, পুরা নিউজ মিডিয়া সব জায়গায় চলে আসছে। কিন্তু যে এখন ধরেন এই যে ডিজিএফআই না, তো এটা হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্স, মানে জেনারেল সেলিম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল, সেই জিনিসগুলা চালছে এইভাবে যে যেহেতু সে এর মাধ্যমে জেনারেল হাসান নাসিরকে তারা পৌঁছাতে চাইছিল। আপনি এটা নিয়ে 2টা প্রোগ্রামও করছেন। এখন জিনিসটা কি ভাই, একটু দেখেন তো, এইটাতে অ্যাকচুয়ালি সম্মান কার হানি হয়েছে? সেনাবাহিনী সম্মান হানি হয়েছে। তারা তাদের একটা স্বার্থ উদ্ধারের জন্য তারা এখন একটা ভাগ করে ফেলছে, সার্ভিং অফিসার ভার্সেস রিটায়ার্ড অফিসার, যেটা আমরা চাই না। যে সেইভাবে এই ধরনের নাটকগুলা, আমি কখনো আমার নিজের ব্যাপারে কখনো কিছু বলি না। আমি একটা জিনিস, একটু ঘটনা বলি। 2009 সালে যখন বিডিআরে আমি প্রতিবাদ করে এবং জেনারেল মইনুল আহমেদকে দরবার করতে বাধ্য করায়, আমাকে যে 3 দিন পরে হাসিনার অ্যাড্রেসে 3 দিন পরে আমাকে যে গুম করে 2.5 দিন রাখলো ডিজিএফআইতে, সেই সময় থেকে তার বাধ্য আমাকে ছেড়ে দিছে, মেরে ফেলে নাই। বাট তখন থেকে তাদের মনে একটা ধারণা যে আমার কাছে কোনো এভিডেন্স আছে বা কোনো বড় কোনো প্রমাণ আছে এই সরকারের বিরুদ্ধে, বিডিআর বা অন্য কোনো ঘটনা নিয়ে। তখন তারা যে জিনিসটা করলো, 2012 থেকে আমার নামে যুব মহিলা লীগকে ব্যবহার করে, তখন আমি কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে ফেলছি বা এত আর সহ্য হয় না, যুব মহিলা লীগকে ব্যবহার করে বিভিন্ন মামলা, 13টা মামলা দিল। এর মধ্যে একটা মামলা ছিল নারী নির্যাতন মামলা। সেই মামলাটা কারা করছে জানেন? মামলাটাতে সাথে ছিল সাক্ষী হিসাবে অপু উকিল এমপি, যুব মহিলা লীগের সেক্রেটারি, নাজমা আহমেদ এমপি, যুব মহিলা লীগের সভানেত্রী। এবং কারে আমি নির্যাতন করছি? কেশরা সুলতানা সালমা, যুব মহিলা লীগের ভাইস প্রেসিডেন্ট। সেখানে শুধু নারী নির্যাতন না, তারা করলো কি, তারা বলল আমার স্ত্রী আছে, আলহামদুলিল্লাহ পরিচয় হয়েছে। তারা বলল, তারা দেখাইলো যে সেই কেশরা সুলতানা সালমা আমার স্ত্রী, তেমন করে নারী নির্যাতন, তার পেটে নাকি আমি লাথি মারছি, এই করে একটা মামলা দিল। আমাকে প্রতি মামলাতে জামিন নিতে হয়। মাহমুদুর রহমান ভাইকে যেভাবে বিভিন্ন জেলা থেকে নিতে হয়, আমাকে তখন নিতে হতো, কারণ তাদের ধারণা ছিল আমার আটকাইতে হবে যে করে। তো এমন একটা মামলা তারা দিল, মিথ্যা মামলা। এবং এটাতে সহযোগিতা কে করছে? এই তখনকার ডিজিএফআই ডিজি লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ এবং লগেরিয়ার একিউ। কি মানে নোংরা জিনিস! তোমরা একটা ব্রাদার অফিসারকে প্যাচে ফেলার জন্য, যে তোমাদের ভয় আমার কাছে বড় কোনো এভিডেন্স আছে, আমি তো বলবো না আছে কি নাই, অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ, তো সেইগুলা থেকে আমাকে চাপায় রাখার জন্য
সেই মিথ্যা নারী নির্যাতন দেখাইলো কি, আর এবং টিভি চলে আসলো। আদালত শুরু হওয়ার আগেই বিচারক আসাদুজ্জামান নূর, যে মাহমুদুর রহমান ভাইকে জেল দিছে, সেই জারদ সন্তান, এবং সম রেজাউল করিম, সেই জারজ উকিল, তারা এসে আমার বিরুদ্ধে সব বলার আগেই মিডিয়া চলে আসছে। তার মানে আমি তখনই বুঝতে পারলাম যে এরা এখন একটা সাজানো ঘটনা করে আমাকে দেখাবে। এবং টিভির স্ক্রলে কি চলে আসলো, যে স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় মেজর সুমন গ্রেফতার। দেখেন, আমার স্ত্রী কিন্তু বাসায় নিম্মি, আর তার একজনকে ওই কেশর সুলতানা সামনা যুব মহিলা লীগের সহ সভানেত্রী, তার স্ত্রী বানাই। কেউ কোনো কিছু শুনলো না, আমাকে জেলে পাঠিয়ে দিল। আমি কিন্তু ভাই 24 ঘন্টা জেলে ছিলাম এই কারণে। তারপরে যখন আমার স্ত্রী আলহামদুলিল্লাহ তার সাহস আছে, সে সবার সাথে ফাইট করে বলল, যে সেই বলল তাহলে আমি সমস্ত প্রমাণ ছেড়ে দিব বাইরে, আলহামদুলিল্লাহ তখন তার আমাকে 24 ঘন্টার আগে ছেড়ে দিতে বাধ্য হয়। বাট আমাকে তো জেলে নিছে, আমার নামে পত্রিকা অপপ্রচার চালাইছে, আমার নামে টিভিতে বলছে। একই ঘটনা, তখনকার ডিজিএফআই, সেই তুলনায় আজকের ডিজিএফআই তো ধোয়া তুলসী পাতা। বাট তার জায়গায় এখন মিলিটারি ইন্টেলিজেন্স এবং অন্যরা মিলে এই ধরনের নোংরামি করতেছে, যে লোকজনকে চরিত্রহীন দেখায়, তাদেরকে ফাঁসায়, জেলের ভিতরে নেওয়া, যাতে তাদেরকে আলাদা করে নিতে পারে, যাতে তাদের দাঁড়াবার শক্তি, গলা উঁচু করে সত্যি কথাটা বলার শক্তি না থাকে। আমি অনুরোধ করব জেনারেল ওয়াকারকে এবং তার সাথে যেই চ্যাংরা ছেলেপেলেরা আছে, স্টপ দিস। আমাদের কাছে, আমি আজকে ইলিয়াস ভাই আপনাকে বললাম, আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক কিছু প্রমাণ আছে, যেগুলো সময় মতন আমরা বের করব। ধন্যবাদ।